আমার দাদু মারা যায় হচ্ছে তোমার 2016 সালের 24শে ডিসেম্বর। বাড়ির ভেতরে না অদ্ভুত না একটা ফিলিংস হতো সবসময়, মনে হতো এই বোধহয় দাদা এখান দিয়ে চলে গেল, এই বোধহয় এখানেই ছিল, এই বোধহয় আমি কিছু দেখতে পাচ্ছি। একদিন রাত্রিবেলা আমি এরকম উঠে বাথরুমে গেছি, পাঁচিলের ওপরে কেউ একটা বসে আছে, দেখে না আমি খুব আটকে উঠেছি যে কি দেখলাম। এই ঘটনার আরও কিছুদিন পর থেকে রানী বলতে আরম্ভ করলো। হঠাৎ করে ঘুম থেকে উঠে বিছানায় বসে, রানী দেখ দেখ তোর দাদা দাঁড়িয়ে আছে, তোর দাদা দাঁড়িয়ে আছে। আমি আর রানী পাশাপাশি ঘুমিয়ে আছি, মশারি টাঙানো। হ্যাঁ, আমি না দেখছি মশারিটা এরকম আস্তে আস্তে উঠছে, ওখানে খুব ট্রান্সপারেন্ট একটা কিছু দাঁড়িয়ে আছে, মানে এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর হাঁপাচ্ছে আর ডাকছে। মানে কি হয়েছে? বলছে দাদা, মানে দাদাটাও ভালো করে বলতে পারছে না যে দাদা এসছে আমাকে নিয়ে যাবে বলে এরম আমার হাতের ওপর এরম মাথাটা ফেলে দিয়েছিল এবং শেষ। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে আমার গেস্ট নম্রতা। নমস্কার। নম্রতা এসেছে শিয়ালদা থেকে। ও দুটো ঘটনা আমাদেরকে বলবে এবং দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা একটু ছোট আর সেকেন্ডটা একটু লেন্দি আছে। এবং আমরা আজকে যে পডকাস্ট করব সেই পডকাস্ট করার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা প্রেত কথা থেকে একটা হরর ফিল্ম আনছি যার নাম আমিষ। Any problem, sir? Yes, it's a big one আর এটা তোমাকেই সামলাতে হবে। ওখানে তুমি কাল যাচ্ছ? দাদা মুরগিটা একটু সরান না। কত বড় বাড়িতে তোর ছোট দাদু আর দিদা তো একাই থাকে। যা না বাবা, একটা রাতেরই তো ব্যাপার। যা এসছিস তাহলে। জানো এখানকার এই দাদু দিদা একটু উইয়ার্ড, মানে কেমন করে একটা কথা বলে। আর মনে নেই দিদার হাতের সেই আমিষ রান্না? এত রাতে একা একা ঘোরাঘুরি করিস না, খাবার হলে আমি ডেকে দেবো। আমিষ নেই আমাদের বাড়িতে, আমিষ হওয়া অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। এখনো রাগ করে থাকবি? আমার ভুল হয়ে গেছে, আয় খেয়ে নে। বললাম না কোথাও বেরোনোর নেই তোর। ওর মাঠের মাথা কেন? ও তো কাজের মেয়ে। এই চ্যানেলে নয়, প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাবেন এবং অবশ্যই দেখবেন। দুর্দান্ত একটি ভয়ের সিনেমা এবং আশা করছি আপনারা সেই সিনেমা দেখে প্রেত কথাকে এতদিন কানে শুনে এসছেন, এবার সামনাসামনি দেখে খুবই আনন্দ পাবেন। আমি চলে যাব একেবারে নম্রতার কাছে। ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। থ্যাংক ইউ। কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমাকে দেখে আরো অনেক বেশি ভালো হয়ে গেছি। অনেক দিনের সত্যি ইচ্ছে ছিল যে গলা কানে শুনেছি তাকে সামনাসামনি বসে শোনা এবং তার সাথে গল্প করা, ওটা একটা আলাদাই লেভেলের ইন্টারেস্ট ছিল। তুমি কি করো? আমি হোম মেকার। আমার মেয়ে আছে 3 বছরের একটা। তাহলে তো অনেক চাপ, বিশাল চাপ, সেই মানে ডেঞ্জারাস পাবলিক। বাচ্চারা যখন ছোট থাকে সেই সময়টা মায়েদের জীবনের সবথেকে টাফ সিচুয়েশন। তো দুরন্ত, মানে এত দুরন্ত কল্পনা করতে পারবে না, বিভৎস দুরন্ত। তবে বাচ্চা কিন্তু দুরন্ত হওয়া একদিকে ভালো। বাচ্চা দুরন্ত হওয়া ভালো, দুরন্ত হওয়াই ভালো। বাচ্চা চুপচাপ বসে আছে ও যেন আরো বিরক্তিকর। বাচ্চা একটু ছুটবে, ঠিক আছে, মায়েদের কষ্ট হয় কিন্তু ঠিক আছে, ওটাই ভালো। মায়েরাও বাচ্চাদের ওই খেলাধুলার মধ্যে একটা ছোটবেলায় ফিরে। একদম একদম। ওর অনেক কিছু
দেখে আমার নিজের কথা মনে পড়ে। আচ্ছা, আমিও তো করতাম এই জিনিসটা, তো আমরাও করেছি, যদিও তখন আমরা যা সব জিনিস পেয়েছি এখনকার বাচ্চারা তো কিছুই পায় না। হ্যাঁ, আমি মানে এই দুদিন আগে আমি যেমন একটা রিলস আপলোড করেছিলাম যেখানে আমি বলছিলাম যে আমরা যখন ছোট ছিলাম সেই সময় মাঠ ঘাট পেয়েছি, আমরা খেলাধুলার জায়গা পেয়েছি। এখন ইনডোর গেমস কলকাতা শহরে কিন্তু মানে কোনো মাঠের জায়গা নেই, কিচ্ছু নেই। যতগুলো মাঠ আছে সমস্ত মাঠ প্রায় হয় কর্পোরেট কাজে ব্যবহার হচ্ছে, নইলে কোনো কমার্শিয়াল কাজে ব্যবহার করা হচ্ছে মাঠটাকে। পাবেই না তুমি মাঠ, কোনো মাঠ। তবে হ্যাঁ, আমার এটাতে অ্যাডভান্টেজ আছে, আমার বাড়ি হচ্ছে তোমার সন্তোষ মিত্র স্কয়ারের একদম পাশে। আচ্ছা, তো আমার মেয়ে মাঠটা পায়। যাই হোক, আমার মনে হয় বাচ্চাদের এখনকার যুগের বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্সড আমাদের থেকে, ওরা অনেক বেটারই কিছু করবে, অত্যন্তই অ্যাডভান্স। কিছু কিছু কথা তোমাকে এরকম বলবে, তোমার মনে হবে এই কথাটা তো শিখিয়ে দিয়েছে, কিন্তু শেখাতে হয় না, ওরা শিখে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি শিখে যায়। আচ্ছা চলো প্রথম ঘটনাটা আজকে শুনি। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনিও যদি নম্রতার মতোই আমাদের পডকাস্টে আসতে চান এবং এসে আপনার জীবনের কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্য ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তাহলে 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সমস্ত নাম্বার, লিঙ্ক যা কিছু আপনার দরকার এই ভিডিওটার ডেসক্রিপশন সেকশনে আমরা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আজকে আমরা যাই প্রথম ঘটনাটা শুনি। হ্যাঁ, প্রথম ঘটনা হচ্ছে আমার নিজের সাথে ঘটা। এটা হচ্ছে আমার দাদু ঠাকুমাকে নিয়ে। আমার দাদু ঠাকুমাকে আমি ঠাকুমাকে রানী বলে সম্বোধন করতাম আর দাদুকে দাদা বলে সম্বোধন করতাম। আমি সেই অনুযায়ী বলছি। আমার ঠাকুমা আমাকে রানী বলতো, আমি রানী বলতাম, আমাকে রানী বলতো। দাদু খুব অসুস্থ হয়ে পড়ে 2013-14 এরকম সময়, খুব অসুস্থ হয়ে পড়ে। ওনার কোলনে কিছু প্রবলেম ছিল, সিস্ট ছিল, বিছানা থেকে উঠতে পারতেন না, বয়স হয়ে গেছিলো, মেন্টাল কিছু প্রবলেম দেখা দিয়েছিল। তো এই ডিউরিং দিস পিরিয়ড আমার রানী পুরোপুরি ওনাকে দেখেছেন, মানে বিছানায় সব কিছু পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত টেক কেয়ার রানিই করেছেন। এবং আমার দাদা আর কি একটা কথা বলতো ওই সময় যে তুমি চিন্তা করো না, তুমি আমার জন্য এত করছো, আমি তোমাকে নিয়ে যাবো। তো রানী তখন বলতো কোথায় নিয়ে যাবে? আচ্ছা, আমি যদি আগে মরে যাই তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবো, তুমি চিন্তা করো না। রানী বলতো ঠিক আছে, আমি দেখবো, আমায় কিন্তু ছেড়ে যাবে না, আমি একা একা কিন্তু থাকবো না তোমায় ছাড়া। আর দুজনের মধ্যে অসম্ভব ভালো বন্ডিং ছিল, মানে এখনকার দিনে ওরকম বন্ডিং সত্যিই দেখা যায় না, অদ্ভুত রকম ভালো বন্ডিং ছিল। তো যাই হোক, আমার দাদু মারা যায় হচ্ছে তোমার 2016 সালের 24শে ডিসেম্বর মারা যায়। মোটামুটি 12টা 12:30টার সময় মারা গেছিলো। আর আমার মেজো পিসি উত্তরপাড়ায় থাকে, তো ওর আসার জন্য সকালবেলা অবধি দাদুকে রাখা হয়েছিল। ঠাকুমা রানী আর কি খুব কাঁদছে, কেঁদে কেঁদে মাথার সামনে বসে না মাথায় হাত বুলোচ্ছে আর বলছে চলে তো গেলে, আমায় তো নিয়ে গেলে না, তুমি কিন্তু কথা দিয়েছিলে আমাকে নিয়ে যাবে, তুমি কিন্তু আগে একা চলে গেলে। মানুষ যেরকম বিলাপ করে, হাজব্যান্ড মারা গেছে, বিশাল বড় একটা ব্যাপার। যাই হোক, পরের দিন সকালবেলা ডেড বডি নিয়ে গিয়ে যা কাজকর্ম করা হয়েছে। তারপরে ঠাকুমার 2-3 দিন, মানে মারা যাওয়ার 2-3 দিন পর থেকে বলতে আরম্ভ করলো। ফটোতে মালা দেওয়া হয়েছে, ফটোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো চলে গেলে, আমাকে নিয়ে গেলে না, তোমার কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি, এটা কিন্তু তুমি ঠিক করোনি। আর বিশ্বাস করবে না গৌরবদা, বাড়ির ভেতরে না অদ্ভুত না একটা, এরকম বলবো না ভূত দেখেছি কিছু দেখেছি ওরকম না, কিন্তু না অদ্ভুত রকম একটা ফিলিংস হতো সবসময়। মনে হতো এই বোধহয় দাদা এখান দিয়ে চলে গেল, এই বোধহয় এখানেই ছিল, এই বোধহয় আমি কিছু দেখতে পাচ্ছি, এরকম বারবার মনে হতো। একদিন রাত্রিবেলা আমি রানীর সাথেই শুতাম রাত্রিবেলা। একদিন রাত্রিবেলা আমি এরকম উঠে বাথরুমে গেছি। আমাদের না পুরোনো বাড়ি, তখন ভাড়া বাড়িতে থাকতাম, পুরোনো বাড়িতে বাথরুমটা বাইরে ছিল, মানে কোনো অ্যাটাচ বাথরুম ছিল না, মানে উঠোনের মধ্যে বাথরুম ছিল। আমি এবার দরজাটা খুলে এটা পাটা উঠোনে রেখেছি, তুমি বিশ্বাস করবে না, আমি না দেখে মানে এখনো অবধি মনে পড়লে ওই দৃশ্য আমি আঁতকে উঠি। পাঁচিলের ওপরে কেউ একটা বসে আছে, মানে এমনি ইট দেওয়া আর কি ছিল, আলাদা করে সেপারেট বাথরুম ছিল। ওই বাথরুমের পাঁচিলের ওপরে আমি দেখতে পেয়েছি একটা অবয়ব। আমার দাদু খুব লম্বা ছিল দাদা, তো ওরকম একটা আমি দেখেছি। দেখে না আমি খুব আটকে উঠেছি যে কী দেখলাম। দেখার পর আমি খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখার পরে আস্তে আস্তে দেখলাম জিনিসটা না অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পেলাম না। মানে ওটা দেখেছিও আমি খুব অল্প সময়ের জন্য। তো যাই হোক, মনে ভাবলাম ঠিক আছে দাঁড়াতো কী করবে, হয়তো এখনও তো শ্রাদ্ধ শান্তি হয়নি, মায়া কাটিয়ে যেতে পারেনি, ঠিক আছে। আমি ওয়াশরুম গিয়ে ঘরে এসে তারপর শুয়ে পড়েছি। এই ঘটনার আরও কিছুদিন পর থেকে রানী বলতে আরম্ভ করলো। হঠাৎ করে ঘুম থেকে উঠে বিছানায় বসে, রানী দেখ তোর দাদা দাঁড়িয়ে আছে। এবার ভাবো, একটা মানুষ সদ্য মারা গেছে, কেউ যদি ঘুম থেকে উঠে ওরকম বলে যে তোর দাদা দাঁড়িয়ে গেছে, জিনিসটা কতটা ভয়ঙ্কর। যতই হোক বা সে আমার নিজের কাছের লোক, মারা যাওয়ার পরে তো কেউ আর
কারোর নিজের লোক থাকে না। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে কিছু দেখতে পেতাম না, রানীর বক্তব্য রানী দেখতে পেত। এরকম রোজের রোজ বলতে থাকতো। তারপর শ্রাদ্ধর কাজ মিটে গেল, সব কিছু কাজ হয়ে গেল। তারপরে একটা সময় মানে তখন ধরো জানুয়ারি মাসের 4-5 তারিখ করে হবে, মানে তখন শ্রাদ্ধর কাজ মিটে গেছে 15 দিনে। তারপরে যখনই আমাকে ঘুমোতে যেত আমাকে বলতো তো দাদা কিন্তু আমার ডাকছে, আমি না চলে যাব খুব তাড়াতাড়ি, জানিস তো ও আমাকে তো ডাকতে আসে, আমাকে বলেছে আমাকে নিয়ে যাবে বলেছিল না, আমি চলে যাব। আমি বকতাম যে আলফাল বকো না, ঠিক আছে ঘুমিয়ে পড়ো, কিছু হবে না, তোমার মনের মেন্টাল প্রবলেম হচ্ছে। একদিন আমি আর রানী পাশাপাশি ঘুমিয়ে আছি, মশারি টাঙানো, হ্যাঁ, আমাকে এরম করে ডাকছে। আজ কি হয়েছে, আমাকে না এরম মানে কথা বলারও ক্ষমতা নেই, আমাকে চোখ দিয়ে দেখাচ্ছে এদিকে। আমি না দেখছি মশারিটা এরম আস্তে আস্তে উঠছে যে ওখানে খুব ট্রান্সপারেন্ট একটা কিছু দাঁড়িয়ে আছে, মানে রামশ্যাম যদু মধু তো বুঝতে পারছি না, কিন্তু ট্রান্সপারেন্ট একটা অবয়ব আমি বুঝতে পারছি, এবং মশারিটা এরমভাবে উঠছে। আমি মানে মনের যত সাহস ছিল আমি শুধু চিৎকার করে বলেছি, যেই এখানে এসে থাকো দাদা, তুমি যদি এসে থাকো তুমি এখান থেকে চলে যাও, আমার প্রচণ্ড ভয় লাগছে, তুমি এখানে থেকে চলে যাও, তুমি এখানে থেকো না। এবং এটা বলার পর সত্যি কথা বলছি, মানে খুব তাড়াতাড়ি পরিস্থিতি নর্মাল হয়ে যায়, আর কিছু আমি দেখতে পাইনি। এবং রানীর তারপরে খুব শরীর খারাপ হতে শুরু করেছিল, উনি হয়তো দেখেছিলেন পুরোপুরি। মশারিটা তুলে উনি ঢুকছিলেন ভিতরে? হ্যাঁ, মানে মশারিটা ধরো এত অবধি তুলে ফেলেছেন, তুলে উনি ভেতরে ঢুকতে যাচ্ছিলেন। ওটা মানে কি বলবো তোমার গৌরবদা, আমি না মানে কথা তো বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, তাও মানে জানি এখানে কথা বলতে না পারলে হয় আমার রানীর কিছু হয়ে যাবে, নয় আমার কিছু হয়ে যাবে। তো তখন মানে চলে যাও, তুমি শুধু দাদা হও, যেই হও, তুমি যে আছো এখান থেকে চলে যাও, আর থেকো না। তারপরে সত্যি চলে গেছিল। তো এর পরে 20 জানুয়ারি থেকে রানীর শরীর খুব খারাপ হতে থাকে। সে বছর সরস্বতী পুজো পড়েছিল তোমার 27 জানুয়ারি সরস্বতী পুজো ছিল। তো 24 তারিখে আমার পিসি এসছে, ওর মেয়ের হাতে খড়ি দেওয়ার ছিল, বাড়িতে সরস্বতী পুজো হবে, সবাই এসছে, বাড়িতে খুব হই হুল্লোড়। আগের দিন রাত্রিবেলা খুব আনন্দ করে শোয়া হয়েছে, সবাই গল্প টল্প করে। সেই দিনকে আমি কি করেছি, আমি মাটিতে শুয়েছি, রানী খাটে, আর পিসির মেয়ে খাটে শুয়েছে। ওরা যেহেতু এসে গেছে, আমি ঠিক আছে আমি মাটিতে শুয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আর আমি আমার বাবা মার কাছে কোনোদিন শুতাম না, মানে আমার কাছে ক্লাস 3 থেকে আমার রানীর সব কিছু, মানে আমি আমার বাবা মাকে চিনিই না, মানে এরকম অবস্থা। তো মাটিতে শুয়েছি, যাই হোক ওরা শুয়ে পড়েছে। সেদিনকে রাত্রিবেলা কত মানে পুরনো কথা বলছে, এই কথা ওই কথা সেই কথা, আমরা যত বলছি ঘুমিয়ে পড়ো, শুনবে না। এটা তোমাকে বলছি আমি 25 জানুয়ারি, মানে তার এক্স্যাক্ট 1 মাস আগে দাদা মারা গেছে। রাত্রিবেলা পিসিকে ডেকেছে, বলেছে চল না একটু বাথরুমে যাবো। পিসির খুব ঘুম পাচ্ছিল, পিসি উঠতে পারেনি, একাই গেছে। গিয়ে এবারে ঘুরে এসে না মানে এরা জোরে নিঃশ্বাস নিচ্ছে আর হাঁপাচ্ছে আর ডাকছে, মানে কি হয়েছে, বলছে দাদা, মানে দাদাটাও ভালো করে বলতে পারছে না যে দাদা এসছে আমাকে নিয়ে যাবে। তো আমি তখন বলছি কিচ্ছু হয়নি, কেউ আসেনি, তুমি বসো। আমাকে না হাঁপিয়ে শুধু একটা কথা বলেছিল যে আমি আর থাকবো না, আমাকে নিয়ে যেতে এসছে, আমি চলে যাচ্ছি বলেই এরম আমার হাতের ওপর এরম মাথাটা ফেলে দিয়েছিল, এবং শেষ। জল দেওয়ার কোনো ওষুধ দেওয়ার কিচ্ছু করার কোনো সময় দেয়নি, এসছিল এবং এসে নিয়ে গেছে। এই পুরো ঘটনাটার মধ্যে মশারি তোলার ঘটনাটা খুব ডেঞ্জারাস, খুব ভয়ের ছিল, খুবই ভয়ের ছিল। মানে ওরকম ভয় আমি খুব কম পেয়েছি লাইফে। হয়তো নিজের দাদু কিছু করতো না, কিন্তু ওরকম যদি একটা জিনিস কেউ দেখে, স্বাভাবিকভাবে মানুষের মানে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। আমি একবার এরকম একটা ঘটনা শুনেছিলাম আমাদের প্রেত কথাতেই, বলছে যে ওটাও শিয়ালদার ওখানের একটা বাড়ি, বুঝলে? আচ্ছা। তো ওনার বাড়ি শিয়ালদার ওখানে, এরকম দাদুই বোধহয় মারা গেছিলেন। আচ্ছা। বলছে যে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, অন্ধকার, কারেন্ট চলে গেছে, সিঁড়ি দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামার মুখে যে মাঝখানে স্ল্যাব থাকে না, একটা সিঁড়ি দিয়ে নামে আরেকটা সিঁড়ি দিয়ে, দেখছি ওখানে উনি দাঁড়িয়ে রয়েছেন, বাইরে ঝড় বৃষ্টির রাত। সিনারি কল্পনা করেই মনে হচ্ছে ইয়ে হয়ে যাবে না। এক্স্যাক্টলি। আউটস্ট্যান্ডিং ঘটনাটা আমার খুব ভালো লাগলো। ছোট্ট ঘটনা, কিন্তু ছোট্ট ঘটনার খুব ইন্টেন্সিটি আছে। আপনার কেমন লাগলো? আপনার কি ভয় লাগলো? তাহলে কমেন্ট করে জানান। আমরা সেকেন্ড ঘটনাটায় যাব এখন,
এবং সেকেন্ড ঘটনাটায় যাওয়ার আগে আপনাকে বলি, এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রত্যেক শনিবার করে পডকাস্ট আনি রাত 10টার সময়, এবং আমরা চেষ্টা করছি আরও নতুন কিছু করার, কারণ আমরা নতুন কিছু করতে চাই সব সময়, কিন্তু এখনও পর্যন্ত ফিগার আউট করে উঠতে পারছি না যে নতুন কি আপনাদেরকে উপহার এমন দেওয়া যেতে পারে। অবশ্যই আমিষ তো আসছেই, প্রেতকথার ফিল্ম তো আছেই, কিন্তু ফিল্মের বাইরেও রেগুলার বেসিস আপনাদের কীরকম কি উপহার দেওয়া যেতে পারে। আপনারাও কিন্তু চাইলে কমেন্ট করে আমাদেরকে কোনো সাজেশন দিতে পারেন যে আপনারা কি দেখতে চান বা আপনারা কি শুনতে চান। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। চলো আমরা পরের ঘটনাটা শুরু করি। পরবর্তী ঘটনা হচ্ছে আমার এক দূর সম্পর্কের দিদির সাথে। এটা বেশ বড় ঘটনা না? এটা হ্যাঁ একটু লেন্দি হতে চলেছে, শুনি। তো আমার একটা দিদির সাথে ঘটা, খুব পছন্দের আমার দিদি, নিজের মানে রক্তের ব্লাড রিলেশন কেউ নয়, মানে পাতানো দিদি হয় না, পাতানো দিদি আমার। উনি অ্যাকচুয়ালি আমার স্যারের মেয়ে, ওই সূত্রে ওনার সাথে পরিচয়, এবং খুব খুব ভালো একজন মানুষ, মানে অসাধারণ একজন মানুষ। কিন্তু আমি তার নাম নেবো না, নিতে পারছি না, সরি। উনি এখানে নেই এই মুহূর্তে, উনি লন্ডনে আছেন। তো ওখানকারই একটা পডকাস্টের ঘটনা এটা। ওই দিদি আমাকে বলেছিল, আমি যখন শুনেছিল যে আমি এরকম ঘটনা পাঠাবো ভাবছি বা করবো ভাবছি, তখন দিদি বলেছিল এই ঘটনাটা বলিস, কিন্তু আমার নামটা নিস না, কারণ হতেই পারে ওখানের কেউ প্রেত কথা শুনে, হতে পারে, কেন হবেই, তো ওই জন্য নামটা আমি নিচ্ছি না। তো ওই দিদি হচ্ছেন একজন কলেজের প্রফেসর, উনি পড়ান। আর তো ওই দিদিকে একবার ওখানকার একটা চ্যানেল থেকে পডকাস্টে ডাকা হয়েছিল। ওটাও খুব মানে তোমাদের মতো এরকম রিনাউন্ড একটা চ্যানেল, লন্ডনের। হ্যাঁ, তো ওখানে ওনাকে ডাকা হয়েছিল ওই স্টাডির ব্যাপারে, মানে বাচ্চারা কীরমভাবে কোথায় পড়লে কিছু ভালো ফিউচার আছে বা কীভাবে কী পড়তে পারে, পড়াশোনা নিয়ে পডকাস্ট একটা। তো উনি টাইম দেন, ডেট টাইম সব ফিক্সড করা হয় যে ঠিক আছে এই টাইমে গিয়ে উনি ওখানে যাবেন এবং পডকাস্ট শ্যুট হবে। তো সেই অনুযায়ী উনি অ্যাড্রেস ধরে ওই জায়গায় গেছেন। এবার উনি যখন ঢুকছেন, দেখছেন স্টুডিওটা না একটা বাগান বাড়ির মধ্যে, মানে চারদিকে প্রচুর গাছপালা, খুব সুন্দর, মানে দেখলেই তোমার স্টুডিওটা খুব ভালো লাগবে। প্রচুর চারদিকে গাছ, বাগান টাগান করা, বাগান বাড়ি টাইপের একটা স্টুডিও। তো উনি ঢুকেছেন, ঢুকে উনি দেখছেন ওই মালি হয় না, মালি গাছ টাছ লাগাচ্ছে, মাটি খুঁড়ছে, পরিষ্কার করছে এরকম। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় কিছুটা এরকম মাটি তোলা ছিল, হয়তো পরিষ্কার করবে বা পরে তুলবে। ওনার পায়ের তলায় না কিছু একটা পড়েছে, মানে হয় না তুমি ধরো হাঁটছো, হাঁটতে হাঁটতে তোমার পায়ের তলায় যদি শক্ত কিছু পড়ে তুমি বুঝতে পারবে। তো উনি পাটা সরিয়ে দেখছেন চকচক করছে কিছু একটা। তো উনি তুলে দেখছেন একটা রিং, মানে খুব সুন্দর দেখতে, এরকম না খুব প্রেশিয়াস ছিল না, মানে ডায়মন্ড গোল্ড এরকম রিং ছিল না, নর্মাল একটা পাতি রিংই। তো হচ্ছে এখানে পড়ে আছে, ঠিক আছে আমি পকেটে করে নিয়ে যাই, ভেতরে আমি জিজ্ঞেস করবো, কারোর যদি হয় আমি দিয়ে দেবো। তো রিংটা উনি পকেটে ঢুকিয়েছেন, ঢুকিয়ে এবার হেঁটে ভেতর বাগানটা পুরো হেঁটে গিয়ে পডকাস্টের ওখানে ঢুকেছেন। তো ঢুকেই না এবার মনে হচ্ছে দিদির না খুব অস্বস্তি হচ্ছে, সাফোকেশন হচ্ছে ওখানে ঢোকার পর থেকেই। ও দিদি বলছে কী হলো, ঠিকই তো ছিলাম, সকাল থেকে তো নর্মাল ছিলাম, এরকম তো কিছু ছিল না। তারপরে ওটা আস্তে আস্তে না অস্বস্তিটা বাড়তে থাকে। দিদি ভেবেছে ঠিক আছে হতে পারে কাজের প্রেশার ছিল, কাজের প্রেশার চলছে তার জন্য হতে পারে। তো দিদিকে ওরা বলেছে ঠিক আছে একটুখানি বসুন ম্যাডাম, আমরা একটু সেট আপ করে নিয়ে তারপর আপনাকে ডাকছি, আমরা স্টার্ট করব। তো দিদি এবার বাইরে বসে আছে। এবার এইসবের মধ্যে তালে করলে দিদি ওই পকেটের আংটিটার কথা ভুলে গেছে, ওটা ওর পকেটেই রয়েছে। খানিকক্ষণ পরে মানে 5-10 মিনিট পরে ডেকেছে, দিদি পডকাস্টে বসেছে। বসার পরে এবারে যে অ্যাঙ্কার, মানে ধরো তুমি যেমন এখানে তুমি যেমন করছো, ওখানে যেরকম অ্যাঙ্কার ছিল উনি ওরকম বলেছে ঠিক আছে ম্যাম আপনার নাম দিয়ে শুরু করবো, আপনার প্রফেশন দিয়ে শুরু করবো। বলেছে ঠিক আছে। এবার লাইট ক্যামেরা যা অন হওয়ার অন হয়েছে। এবারে তখন অ্যাঙ্কার যিনি উনি বলছেন হ্যাঁ ম্যাডাম বলুন আপনার নাম। তো দিদি এবারে প্রথমেই বলেছে মাই নেম ইজ মেরলিন। তো দিদির নাম অ্যাকচুয়ালি মেরলিন না, দিদির নাম অন্য কিছু। তো উনি না বলেই না, দিদি নিজেই বলছে, আমি না বলেই থতমত খেয়ে গেছি যে আমি এই নামটা হঠাৎ করে বললাম কেন। হ্যাঁ উনি বাঙালি, প্রবাসী বাঙালি, এবং ওনার নাম ওই বাঙালি নামই ওনার। তো মেরলিন তো দূর দূরান্ত অব্দি নাম নয়, আমার ফ্যামিলিরও কারোর নাম নয়। উনি পডকাস্টে বসে না নাম জিজ্ঞাসা করা হচ্ছে, যেমন ধরো মাই নেম ইজ মেরলিন। হ্যাঁ যেমন ধরো তুমি আমাকে বলছো নম্রতা, আমি তো তোমাকে বলছি হ্যাঁ আমি নম্রতা, আমি শিয়ালদা থেকে এসেছি। ওনার বক্তব্য মাই নেম ইজ মেরলিন প্রথমেই, এবং বলে উনি নিজেই খুব সারপ্রাইজ ছিলেন যে কি মেরলিন কেন বললাম, মেরলিন কে, আমি তো জন্মে তার নামই শুনিনি, আমার ফ্যামিলিতেও দূর দূরান্ত অব্দি কোনো মেরলিন নেই। তো যিনি অ্যাঙ্কার সে বলছে কি ম্যাডাম কি বলছেন, তখন দিদি বলছে সরি ভুল হয়ে গেছে,
আমার মাথায় হয়তো অন্য কিছু চলছিল, কিছু একটা মেস আপ হয়ে গেছে, আপনি আরেকবার স্টার্ট করুন। ঠিক আছে, আরেকবার স্টার্ট করেছে, সব চেক টেক যেমন তুমি সাউন্ড চেক করছিলে বা চেক করছিলে, ওরকম চেক করে টেরে বসেছে। বসার পরে দিদি তো এখানে কথা বলছে, কিন্তু ওই সাইডে যারা আছে ক্যামেরার ওপারে তাদের বক্তব্য তারা কিছু শুনতে পাচ্ছে না। অথচ তুমি যেমন মানে ধরো অ্যাঙ্কার যে কথা বলছে তার সাউন্ড আসছে, কিন্তু দিদির সাউন্ড যাচ্ছে না। তো এবার ওরা ভেবেছে ঠিক আছে কোনো মেকানিক্যাল প্রবলেম হবে, কোনো ইনস্ট্রুমেন্টের প্রবলেম হবে। ওরা আবার সব কিছু অফ করে আবার সেট করে আবার চালু করেছে। এবার যখন চালু করেছে, এবার ক্যামেরার ওদিকে যে ছিল তার বক্তব্য হচ্ছে দিদির পিছনে কোনো শ্যাডো আসছে। তো ওরা এবার এই লাইট ওই লাইট সেই লাইট অফ করে করে দেখছে শ্যাডোটা কোত্থেকে আসছে, পিছনে তো কিছু নেই। তো পিছনে একদম পুরো বোঝা যাচ্ছে ট্রান্সপারেন্ট একটা শ্যাডো, মানে এবং সেটা যে মহিলা মূর্তি সেটাও খুব ভালো করে বোঝা যাচ্ছে। তো ওরা হয়েছে আবার ক্যামেরার কোনো প্রবলেম, আবার বন্ধ টন্ধ করে ভালো করে নতুন করে স্টার্ট করে আবার সেট আপ করেছে। করার পরে আবার একটা প্রবলেম, লাইট ব্লিঙ্ক করছে, মানে জ্বলছে নিভছে, আলো জ্বলছে নিভছে, সাউন্ড হচ্ছে, মানে পডকাস্টটা না কোনোভাবেই ওরা সুষ্ঠুভাবে শুরু করতে পারছে না। ওরা তখন বললো ঠিক আছে তাহলে মেবি কোনো প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, আমরা একটা কাজ করি মেশিনগুলোকে 10 মিনিট রেস্ট দিই, মেশিনও তো ওদেরও তো রেস্টের দরকার পড়ে, হয়তো ওদের কোনো প্রবলেম হচ্ছে, আমরা ছেড়ে দিই, 10 মিনিট পরে এসে আবার স্টার্ট করবো। তো দিদি বলছে চলো ঠিক আছে। দিদি বাইরে বেরিয়েছে, বেরিয়ে বলছে আমার না একটু অস্বস্তি হচ্ছে, আমি একটু ওয়াশরুমে যেতে চাই। ওরা বলছে হ্যাঁ ম্যাডাম কোনো ব্যাপার না, ওইদিকে চলে যান। ওয়াশরুমটা ছিল ওই ফ্লোরের একদম কর্নার সাইডে। তো এবার ওয়াশরুমে ও গেছে, গিয়ে দিদি বলছে আমি না আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছি যে কি হচ্ছে, এর আগে তো কোনোদিন এরকম হয়নি আমার সাথে, এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা। তো দিদি বলছে আমি না এরকম চোখটা জাস্ট একবার বন্ধ করেছি, একটা হয় না ধরো কেউ মাটিতে বসে ঘষে ঘষে হাঁটছে, একটা সাউন্ড হয় না জামা কাপড় ঘষার মাটির সাথে, ওরকম একটা সাউন্ড দিদি পেয়েছে, মানে কিছু ঘষছে। এবারে দিদি এদিক ওদিক ঘুরছে যে কি ঘষছে, কোথায় আওয়াজ হচ্ছে বুঝতে পারছে না। তারপরে দিদি হচ্ছে ঠিক আছে আমি চোখে মুখে জল দেবো। এবার কল খুলে চোখে মুখে জল দিয়ে যে মুখটা ওপর দিকে তুলেছে দিদি, ওখানে আয়না পুরো একদম মানে তোমার উপর থেকে তলা অবধি পুরো পুরো আয়না। দিদি দেখছে একটা এরকম অবয়ব যেটা হাঁটু ফোল্ড করে বসে আছে, মানে উবু হয়ে বসে যাকে বলে না, হাঁটু ফোল্ড করে ওরকম বসে আছে। বোঝা যাচ্ছে একটা মেয়ে, এবং বিভৎস একটা মেয়ে যে ওরকম হাঁটু মুড়ে এরা আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দিদির আয়নার ফটো আছে, ওর পাশে ওই মেয়েটার ফটো আছে। এবার দিদিরা চমকে উঠেছে, কি দেখলাম, দেখার পরে ও যেন পিছনে ঘুরে দেখছে, পিছনেই। এবার দিদি তো বলছে এরমভাবে এত ভুল দেখলাম, আমি তো পরিষ্কার দেখলাম কিছু একটা ছিল। হ্যাঁ হয়তো দেখেছি খুব কম সময়ের জন্য, হয়তো 10 সেকেন্ডের জন্যই দেখেছি, কিন্তু দেখেছি তো। একটা মানুষের চোখে জিনিস ভুল দেখতে পারে না। উনি বুঝতে পারলেন না কি হলো, অবাক লাগছে, অদ্ভুত লাগছে। বাথরুম থেকে বেরিয়েছে। এবার বেরিয়ে ধরো তুমি তো সামনে হাঁটছো, তোমার পিছু পিছু যদি আর একটা কোনো স্টেপ বা কিছু আওয়াজ আসে তুমি তো বুঝতে পারবে। দিদি পরিষ্কার বুঝতে পারছে ওরম ঘষার আওয়াজ, মানে কেউ যদি এরমভাবে বসে এরম হাত দিয়ে ঠেলে ঠেলে ঘষে ঘষে যায় তাহলে যে সাউন্ড হবে বা যেরকম ফিলিংস হবে, দিদির এক্স্যাক্ট ওই ফিলিংসটা হচ্ছে যে কেউ পিছনে এরকম ঘষে 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 আসছে। দিদির মারাত্মক ভয় লাগে, খুব আনইউজুয়াল, কি হচ্ছে বুঝতে পারছি না, টেনশন হচ্ছে। এসে তারপরে আবার যখন দিদি স্টুডিওতে আসে ততক্ষণে দেখে ওরা সব সেট আপ করে নিয়েছে আবার। তো ঠিক আছে চলো, আবার এসে বসলো। বসার পরে এবার অ্যাঙ্কার যে সে জাস্ট ইন্ট্রোডাকশন দিতে শুরুই করেছে, যেমন তুমি ইন্ট্রোডাকশন দিলে ওরকম শুরুই করেছে। তারপরেই হঠাৎ করে একদম কারেন্ট অফ, পুরোপুরি সব অফ হয়ে গেল। দিদি বলছে ওখানে কারেন্ট অফ হয়ই না, মানে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আর যদি ধর হয়েও যায়, সব জায়গায় জেনারেটর আছে, মানে কারেন্ট অফ হয়ে সব বন্ধ হয়ে যাওয়ার কোনো অপশানই নেই, হবেই না, হয়ই না। পডকাস্টে যারা ছিল তারাও খুব বিরক্ত হয়ে গেছে যে কি বারবার ডিস্টার্ব, একটা মানুষ কতবার রিস্টার্ট করতে পারে। তো যাই হোক, তবু ওরা বললো যে ঠিক আছে দেখছি কি করা যায়, দেখা যাক কি হয় বলে দিদি বললো ঠিক আছে আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। দিদির তখনও শরীরের অস্বস্তি আরও বেড়ে গেছে, এবং দিদির কন্টিনিউ মনে হচ্ছে দিদির সাথে কেউ আছে। মানে তুমি ধরো যেখানেই যাচ্ছ তোমার যদি মনে হয় পিছন পিছন কেউ চলছে, খুব স্কেয়ারি জিনিসটা। তারপরে দিদি এগিয়ে গিয়ে পিছন দিকে একটা বারান্দা মতো ছিল, হ্যাঁ, তো ওই বারান্দাটা গিয়ে দাঁড়িয়েছে যে একটু হাওয়া লাগলে হয়তো শরীরটা ঠিক লাগবে। দিদি এরকম রেলিংয়ে করে দাঁড়িয়ে আছে। দিদি বলছে অন্ধকারই ছিল কিন্তু পরিষ্কার আমার মনে হচ্ছে কেউ যদি এরমভাবে তোমার দিকে দেখে, মানে তুমি ধরো দাঁড়িয়ে আছো এবং তোমার
পাশ দিয়ে কেউ তোমাকে এরকম করে মুখটা নিয়ে দেখছে, এক্স্যাক্ট দ্য সেম ফিলিং। ওকে, মানে একদম পাশে দাঁড়িয়ে যেন কেউ এরকম করে দেখছে। হ্যাঁ, ঘাড়ে নিঃশ্বাস ফেলা বলে না, ওই জিনিস, মানে একদম পাশে দাঁড়িয়ে। তো দিদি বলছে খুবই ইরি ফিলিং আর কি, খুব। তো দিদি বলছে, দিদির বক্তব্য অনুযায়ী তারপরে কি হয়েছে দিদির কিছু মনে নেই, মনেই নেই, একদম পুরো ব্ল্যাঙ্ক। এই ঘটনাও জানতে পেরেছে ওখানে যারা ছিল সেখানকার লোকেদের থেকে। কি হয়েছিল ওটা বলছি, মানে ওই যে ও দেখলো, তারপর থেকে ওর সাথে কি হয়েছে, ও কি করেছে, ও কিচ্ছু জানে না, যতক্ষণ না ওর ওই স্টুডিওতে আবার জ্ঞান ফিরে এসছে। মানে পজেসড হয়ে গেছিল। হ্যাঁ, একদম একদম পুরো ব্ল্যাঙ্ক, ও কিছু জানে না ওই সময়। তো দিদির বক্তব্য অনুযায়ী তারপরে ও স্টুডিওতে এসছে, ওরা বলেছে আর কি, স্টুডিওতে এসছে, বসেছে। অ্যাঙ্কার আবার চলো রিস্টার্ট করেছে। বলছে হ্যাঁ ম্যাডাম আপনার নাম বলুন। অ্যাঙ্কার এবার মানে রীতিমতো এত বিরক্ত হয়ে গেছে যে এবার ছেড়ে দাও, পডকাস্ট করতেই হবে না, এরকম অবস্থা তার। তো নাম বলুন। এবার দিদি যখন ঢুকেছে না, দিদি না মাথাটা এরকম করে বসেছে, মানে ধরো সামনের দিকে এরকম ঝুঁকে মাথাটা এরকম করে বসেছে। তো ওনাকে অনেকবার বলা আছে ম্যাডাম একটু স্ট্রেট বসুন, ক্যামেরায় আসছে না, বোঝা যাচ্ছে না। কোনো উত্তর নেই, উনি ওরকম মাথা এরকম গোছ করে বসে আছে। তখন লাস্টে অ্যাঙ্কার বলছে ঠিক আছে আপনি আপনার নাম দিয়ে শুরু করুন, বলুন আপনার নাম। তারপর দিদি যখন মুখ খুলেছে, কথা বলতে আরম্ভ করেছে, দিদির ভয়েস পুরোপুরি চেঞ্জ। মানে খুব, ধরো কেউ গলা টিপে রাখলে বা অনেকক্ষণ ধরে গলার চাপ দিয়ে রাখলে কণ্ঠনালী যদি বসে যায় বা গলার শ্বাস মানে গলার স্বর যদি রোধ হয়ে যায়, যেরকম সাউন্ড বেরোয় ঘরে একটা সাউন্ড, ওরকম ঘরে একটা সাউন্ডে একদম কেটে কেটে বলছে মাই নেম ইজ মেরলিন। আবার সবাই আবার কেন বলছে, আবার মেরলিন কেন বলছে। তখন অ্যাঙ্কার বলছে ছেড়ে দাও, কাট করো, আর আজকে পডকাস্ট করতেই হবে না, ম্যাডামের হয়তো কোনো প্রবলেম হচ্ছে, কোনো শরীর খারাপ হচ্ছে, উনি বারবার একই জিনিস বলছেন, এরমভাবে পডকাস্ট হয় না বলে এবার সবাই বলেছে ঠিক আছে চলো ক্যামেরা সরাতে আরম্ভ করেছে। যেই সরাতে আরম্ভ করেছে না, দিদি যেন মুখটা তুলেছে, এবং যখন মুখটা তুলেছে ওদের ওখানকার বক্তব্য অনুযায়ী মানুষের মুখ ওরম বিভৎস হতে পারে না। ওনার মুখে না এরম তলা থেকে এরম পুরো স্ক্র্যাচ দাগ, গোটা গলায় এরকম মোটা একটা কালো যদি চেন পরিয়ে রাখা হয়, লোহার শিকল পরিয়ে রাখা হয়, ওরকম দাগ, গোটা গায়ে এরকম কালশিটে কালো কালশিটে পড়া। আর মুখ হচ্ছে বিভৎস রকম, মানে বিভৎস ভয়ঙ্কর মুখ একটা, মানে ওরকম মুখ সামনে দেখলে মানে কি ফাটফেট করে যাওয়ার জোগাড়, এরকম দেখেছে ওরা আর কি। ওই দেখে তো ওরা সব ক্যামেরা যারা ছিল তারা সব রেখে বেরিয়ে যেতে পারলে মাঝে। তো ও তখন বলছে যে তোমরা এখানে বসো, ওই সেম ভয়েসে তোমরা এখানে বসো, আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করব না, আমার কিছু কথা বলার আছে যার জন্য আমি এরমভাবে বলতে এসেছি। তো এবার অ্যাঙ্কার তো একদম পুরো না এরমভাবে হবে না, কে আপনি কি বুঝতে পারছি না কোত্থেকে কি হয়েছে। উনি এবারে আমার দিদি আর কি ডাইরেক্ট অ্যাঙ্কারকে চার্জ করে যে মেরলিনকে তুমি জানতে না, তুমি জানো না মেরলিনকে, তুমি এত অবাক হচ্ছ। তো একটা তখন বলছে কে মেরলিন, পৃথিবীতে কত মেরলিন নামে কত মেয়ে আছে, সব মেরলিনকে আমি থোড়ি চিনে বসে আছি, মেরলিনকে আমি জানি না। তো তখন বলছে মেরলিনকে তুমি জানো না, এবার একটা ডেট বলেছে, এই ডেটের ঘটনা মনে পড়ে। এইটা বলতে না তখন অ্যাঙ্কার যে ছিল, মানে বলে না জোকের মুখে নুন পড়া, ওরকম একটা অবস্থা হয়েছে যে হাটে হাড়ি ভাঙলো বলে। তো ও বলছে না আমি এরকম কাউকে চিনি না, ও পুরোপুরি ডিনাই করছে। তো তখন ওই দিদি বলছে আর কি যে আমি যখন এসে গেছি তোমার তো বাঁচার উপায় নেই, সে তুমি স্বীকার করো আর চাই না করো, এবার তুমি সবাইকে বলে যাবোই। আমি এতদিন ধরে পারছিলাম না বলতে, আমি পারছিলাম না কিছু করতে, আজ আমি যখন এসেছি আমি তো বলবোই। এবারে ওরা দেখলো অটোমেটিক্যালি ক্যামেরাগুলো নিজের জায়গায় সেট হয়ে গেল। ওরা ক্যামেরাম্যান যে সাউন্ডে যারা ছিল তারা তো সরিয়ে বেরিয়ে যেতে যাচ্ছিলো, তো এলোমেলো হয়ে গেছিলো। ওরা অটোমেটিক্যালি দেখলো না ক্যামেরাগুলো এরকম জায়গা মতো সেট হয়ে গেল এবং লাইট ঠিক মতো ফোকাস চলে এলো। মানে ধরো আমি এরকম যে বসে বলছি, তোমাদের এরকম সেট আপ যেমন করা আছে পুরো সেট আপ হয়ে গেল ওর কথা বলার জন্য। বোঝা যাচ্ছে যে অ্যাঙ্কার যিনি ছিলেন উনি চেয়ার থেকে উঠে যাওয়ার রীতিমতো চেষ্টা করছেন, কিন্তু ওনার ওঠার কোনো ক্ষমতা নেই, না ওনার হাত নড়ছে না ওনার পা নড়ছে, উনি স্টিভ একটা জায়গায়। তো ও তখন বলতে আরম্ভ করলো যে আমি একজন মডেল ছিলাম,
মেয়েটা মেরলিন মেয়েটা দিদির ভেতরে আছে, ও বলছে যে আমি এরকম একজন মডেল ছিলাম, আমি অনাথ ছিলাম, আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি, প্রচুর স্ট্রাগল করেছি, স্ট্রাগল করে আমি মডেলিং করব বলে ভেবে মডেলিং শুরু করেছিলাম। এই প্রডিউসারটার কথা বলছে, ইনা প্রডিউসার বলছে, অ্যাঙ্কারটার সাথে আমার একটা শোতে আলাপ হয়েছিল। তো উনি আমার হিস্ট্রি জেনে, আমি এরকম অনাথ, আমার কেউ নেই এইসব জেনে উনি আমাকে বলেছিলেন যে আমি এরকম শর্ট ফিল্ম বানাই বা নর্মাল বড় ফিল্মও বানানোর ইচ্ছা আছে, তো তুমি চলো, আমি তোমাকে রোল দেবো, আমার তোমার খুব মডেলিং খুব ভালো লেগেছে। তো বলেছে ঠিক আছে, এতদিন স্ট্রাগল করছি, এবার নিশ্চয়ই একটা সুযোগ আমি পাবো। এই ভেবে ওকে একটা ডেট দিয়েছে, ও তখন ওখানে যায়। যেদিন ও ওই বাড়িতে গিয়ে পৌঁছয় সেই দিনকেও তোমার কেউ ছিল না, স্টুডিওটা পুরো ফাঁকা ছিল। তো ও ঢুকে এবার ওনাকে জিজ্ঞেস করছে যে কী ব্যাপার, তোমার স্টুডিওতে কেউ নেই, তুমি একাই কাজ করো বা আপনি একাই কাজ করেন? তখন বলছে হ্যাঁ, আমি ফটোশ্যুট তো আর কি একজনকেই লাগবে, তুমি থাকো, আমি তোমার ফটোশ্যুট করবো। তো ওর একটু ডাউট হয়েছিল, ও তখন বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু উনি বিভিন্ন রকম লোভ দেখিয়ে এখানে চান্স দেবো, ওখানে চান্স দেবো, এইসব করে ওনাকে কোনো ব্যাপার নয়, তুমি করে নাও এরকম করেছিল। ড্রেস দিয়েছে মডেলিং করার জন্য, নর্মাল যে ড্রেস চেঞ্জ করতে দিয়েছে, বলেছে ওখানে স্টোর রুম আছে, ওই স্টোর রুমে গিয়ে চেঞ্জ করে নাও। এবারও চেঞ্জ তো করেছে, চেঞ্জ করে যখন বেরোচ্ছিল বা চেঞ্জ করার সময় হয়তো উনি ওখানে চলে যান এবং মেয়েটার সাথে অশালীন আচরণ করেন। মেয়েটার বক্তব্য অনুযায়ী ওই একদিন না, পর বেশ কয়েকদিন, মেয়েটার কাছে এক্স্যাক্ট হিসেব তো নেই, বাট প্রায় 20-25 দিনও ওই ঘরে আটকে ছিল এবং প্রত্যেক দিন ওর ওপর ওই ইনহিউম্যান টর্চারটা হতো। ওকে ওই জায়গায় আটকে রেখে দেওয়া হয়েছিল, প্রত্যেক দিন ওকে সকালবেলা একটা করে ইঞ্জেকশন পুশ করা হতো যাতে ও সারাদিন ঘুমিয়ে থাকে, কারণ সারাদিন তো ওখানে কাজ চলছে, ও যদি চিৎকার চেঁচামেচি করে কেউ দেখতে পায় সবাই জেনে যাবে, যার জন্য ওর গায়ে ওই যে কালশিটে দাগগুলো ছিল না, রোজ অত ইঞ্জেকশন দেওয়ার জন্য হয়েছিল। এবং ওর পায়ের হাঁটু ভেঙে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবে যদি ঘুম ভেঙেও যায় পালাতে না পারে। ওর মুখে খুব ব্রুটাল, উনি খুব টর্চার করেছিলেন। মুখে সারাদিন কাপড় গুজে রাখা হতো যাতে চিৎকার না করতে পারে ও, এত টর্চার করা হতো। ও বলছে প্রত্যেক দিন সন্ধেবেলা আসতো, রাত্রিবেলা আসতো, জোর করে ঠুসিয়ে আমায় খাওয়াতো যাতে না আমি মরে যাই, যাতে অন্তত প্রাণটা থাকে আমার। কিন্তু একটা দিন এরম হয়, ওই 20-25 দিন পরে একটা দিন এরম হয়, সেদিন রাত্রিরে টর্চারটা এতটাই ইনহিউম্যান ছিল যে ও গিভ আপ করে দেয়, ও আর নিতে পারেনি। এবং মারা যাওয়ার পরেও মেয়েটা শান্তি হয়নি, মারা যাওয়ার পরেও 3-4 দিন ওর সাথে ওই টর্চারটাই চলেছে মৃত ব্যক্তির ওপরে। ভেবে দেখো কতটা লোকজন কতটা খারাপ হতে পারে। তারপরে ওই মেয়েটাকে জাস্ট গিয়ে ওখানে পুঁতে দিয়েছিল। মেয়েটা বলে দেয় বাগানের এই জায়গায় আমার বডি এখনও পোঁতা আছে, খুললে এখনও কঙ্কাল হাড়গোড় পাওয়া যাবে। তো এইসব বলে দিদি পুরোটা বলে, দিদি অন্য বলছিল যে আমি তো কাউকে জানাতে পারছিলাম না এটাই ঘটনাটা, কারণ আমার তো এসে বলার ক্ষমতা নেই। আমি ওই জন্য যখন আসছিল, এই ম্যাডাম যখন ঢুকছিল, ও একটা রিং তুলেছিল, প্রথমে বলেছিলাম না, ওই রিংটা আমার ছিল, কিন্তু ওই রিংটা যেতে মাটির তলায় চলে গেছিল। আজকে ওই মালিটা যখন কাজ করছিল, ও মাটি যেহেতু খুঁড়ছিল, ওই রিংটা ওপর দিকে উঠে আসে এবং ওনার কাছে যেহেতু ওই রিংটা ছিল, তাই আমি ওনার কাছে আসতে পেরেছি এবং ওনার সোলের সাথে আমি কানেক্ট করতে পেরেছি, এবং যার জন্য আমি এই ঘটনাটা আজকে এসে বলতে পারলাম। আমি একা নই, এরম আরও মেয়ের সাথেও করেছে, কাউকে টাকা দিয়ে মুখ বন্ধ করেছে, কাউকে কোথাও পাচার করে দিয়েছে, প্রচুর মেয়ে ওর শিকার। আরও এরকম দেখে মেয়েদেরকেই তুলতো যাদের আশপাশে খবর নেওয়ার কেউ নেই, অনাথ ফ্যামিলির কেউ নেই, সবাই মারা গেছে, কারণ খবর নিতে গেলে তখন তো ফাঁস হয়ে যাবে সব, একটা র্যাকেট চালাতো আর কি একদম। তো আর ও দিদি মেয়েটা এটাও বলে যে যদি পাওয়া যায় বডিটা, আমার যেন প্রপারলি সৎকার করা হয়। ওদের তো সৎকার না, ওরা তো খ্রিস্টান, ওদের যা রিচুয়ালস আছে তা যেন করে দেওয়া হয়, এটা বলে দিদি ফেড হয়ে যায় একদম পুরো। ওই অবধি দিদির কিচ্ছু মনে নেই। তারপরে যখন জ্ঞান ফিরেছে দিদির, আবার তখন দিদি জানে না এই স্প্যানটায় কি হয়েছে। জ্ঞান ফিরলো তখন সে অ্যাঙ্কার কি করছিল, পুলিশে খবর দেওয়া হয়েছে, কারণ ওরা যারা লোকজন ছিল ওর সাথে, যারা ক্যামেরাম্যান সেট আপ, এরা জড়িত ছিল না, তারা এবার খবর দিয়ে দিয়েছে পুলিশে, এবং পুলিশ এসে ওই জায়গা থেকে
হ্যাঁ, পুলিশ এসে ওই জায়গা থেকে ডেড বডি তুলেছে, কিন্তু পুলিশকে তো এটা বলতে পারবে না যে ভূত এসে বলেছে যে ওখানে লাশ পড়ে আছে। ওদেরকে বলেছে মাটি তোলার সময় ওখান থেকে হাড়গোড় পাওয়া গেছে, আমরা আরও খুঁজতে কঙ্কাল বেরিয়েছে। এবার যদি কারো স্টুডিওয়, ভগবান না করুক, ধরো তোমার যদি এরকম হয়, তোমাকে তো লোক আগে ধরবে যে তোমার স্টুডিওতে হচ্ছে, তুমি কিছু জানো না। তো উনাকে ধরেছে এবং পরের খবর অনুযায়ী ওনার জেল হয়ে গেছিল। এই হচ্ছে ঘটনা। এবং দিদির এই জিনিসটা না, দিদি পরবর্তীকালে দিদির বক্তব্য অনুযায়ী দিদির স্বপ্নে আরও 1-1.5 মাস মেয়েটাকে দেখেছিল, যে ওরকম মূর্তি, মানে খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, খুব টর্চার হচ্ছে ওর ওপর, ওই জায়গা থেকে বাঁচতে চাইছে। তো দিদি 2-3 বার আরও স্বপ্নে ওই মেয়েটাকে দেখেছিল পরবর্তী 1-1.5 মাস, তারপরে আর কোনোদিন কিছু দেখেনি। এটা ছিল ওর ঘটনাটা। দারুণ ঘটনা শুনলাম। এটা ঘটনাটার মধ্যে একটা কমপ্লিটনেস আছে। এই ঘটনাটা শুনতে শুনতে মনটাও খারাপ হয়ে গেল খুব, ওই মেয়েটার কথা ভেবে। মানুষ কতটা পাশবিক, কতটা কত মেয়ের উপর এই টর্চার হয় বলো তো। এবং এই যে তোমার ইন্ডাস্ট্রির নামে কত মহিলাদেরকে ভোগ করা, অ্যাক্টিং এ চান্স দেবে বলে কত মেয়েদেরকে ব্যবহার করা, কত রকমের খারাপ বিহেভিয়ার, কত মানুষকে ব্যবহার করা অ্যাক্টিং এর নামে। এই অ্যাক্টিং জগৎটাই এরকম, পারও পেয়ে যাচ্ছে করে 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 করে। এই একটা ঘটনা নয়, এবং এটা শুধুমাত্র বিদেশ বলে নয়, এটা আমাদের এখানেও সমস্ত জায়গাতে আছে যে কাউকে কোনো একটা জায়গায় অ্যাক্টিং করার সুযোগ দেবে বলে তাকে পুরোপুরি ভাবে ব্যবহার করা। এই জিনিসটা তো চলেই আসছে এবং বহু দিন ধরে এই জিনিসটা চলে এসেছে। এবং এটা আমার মনে হয় এই জিনিসটাকে আটকানো ততক্ষণ সম্ভব না যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষ তাদের নিজেদের মন থেকে শুদ্ধ হবে বা তারা নিজেদের মন থেকে সঠিক জিনিসটা ভাববে। আমার এই ঘটনাটা খুব ভালো লাগলো। আপনাদের কিরকম লাগলো? আমি অ্যাকচুয়ালি ঘটনাটা পুরো দেখতেই পাচ্ছিলাম যেন, আর আপনারাও আশা করছি দেখতেই পেয়েছেন এরকম ভাবে। এবং থ্যাঙ্কস আ লট ফর কামিং, এত সুন্দর ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমাকে তো সবার আগে থ্যাংক ইউ এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এত লোক, তুমি বলো না যে এই পৃথিবীর বুকে থাকা সমস্ত বাঙালিকে ঘটনা শোনানোর জন্য। এরকম আজকে ধরো আমি যদি আমার ইউটিউবে একটা চ্যানেল খুলে গল্প বলি, কটা মানুষ শুনতে পাবে? আমি তোমার থ্রু দিয়ে বলছি বলি এতগুলো মানুষ শুনতে পাচ্ছে। তো এটার জন্য আমাকে থ্যাঙ্কস দেওয়ার আগে তোমাকে থ্যাংক ইউ। আমরা সবসময় চেষ্টা করি যাদের কাছে ভালো ঘটনা আছে বা যারা ভালো ঘটনা বলতে পারেন তাদেরকে আমরা বারবার ডাকি যাতে তারা আরো ঘটনা বলতে পারেন। ঠিক কথা। এবং আমি যেমন আমাদের এখানে অনন্যা এসেছিল আগে, অনন্যার গল্প খুব ভালো। তুই একটা চ্যানেল খুলতে, একটা চ্যানেল খুলে তোকে এত কিছু করতে হবে না, তুই এমনি হয়তো তাকে গল্প বলতে পারিস, সাধারণ মানুষকে দুটো গল্প কালেক্ট করে তুই বললি। তো এতে কি হয়? কিছুই না, এই আমরা তো গল্প বলারই লোক। হ্যাঁ, আর বাঙালি কিন্তু সবসময় গল্প শুনতে ভালোবাসে এবং গল্প বলতে ভালোবাসে। স্পেশালি ভূতের গল্প হলে তো কোনো কথাই নেই। তারপর এখন বর্ষাকালও ঢুকে গেছে, তো গল্প বলার যে এই যে বাচ্চারা যে এখনকার দিনে সবসময় মোবাইলের মধ্যে ঢুকে থাকছে, হ্যাঁ, তো সেই জায়গায় সেখান থেকে বেরিয়ে একটু যদি গল্প বলার কালচারটাকে, গল্প শোনার কালচারটাকে আমরা যদি আরো বাড়াতে পারি, যেটা আমাদেরই কালচার বেসিক্যালি, যেটা একসময় গিয়ে হয়তো হারিয়ে যাবে, ওই কালচারটাকে যদি আমরা নতুন করে নতুন ফরম্যাটে সকলের সামনে পৌঁছে দিতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য, প্রত্যেকের জন্যই সেটা লাভ। ওই জন্য এই সত্যি এত ভালো প্ল্যাটফর্ম, এত মানুষকে পাওয়া যায়, এত মানুষকে শোনানো যায় এবং লোকজন আগ্রহ নিয়ে শোনেও যদি ঠিকঠাক বলা যায়। একদম মাঝে মাঝে তোমার কিছু মনে করো না, কিছু মানুষের গল্প শুনে মনে হয় গৌরব তো শুনছে কি করে বসে বসে, মানে কি করে শুনছে, মানে আমরা তো না বন্ধ করে বেরিয়ে যেতে পারবো, তুমি তো সেটা পারবে না, তোমাকে তো পুরোটা শুনতে হবে। হ্যাঁ, মানে আমি জানি না আমার ঘটনা শুনে লোকেরা ভাববে কিনা। আমার মনে হয় এই এপিসোডটা খুব ভালো পারফর্ম করবে, তার কারণ এই এপিসোডটার মধ্যে একটা ডেপথ আছে। মানুষ যখন শুনবে তখন মানুষ ঘটনাটাকে ভিজুয়ালাইজ করতে পারবে। একটা ঘটনা বা গল্প তখনই পপুলার হয় যখন সেই গল্পটাকে লোকে ভিজুয়ালাইজ করতে পারে, চোখে দেখতে পারে। আর হোস্ট যদি সেটা দেখতে পারে তাহলে বুঝবে সেটা মানুষ, অডিয়েন্স দেখতে পাচ্ছে। এবং আমি এক্ষেত্রে ঘটনাটাকে দেখতে পেয়েছি, সো এটা একটা বড় প্লাস পয়েন্ট। এবং প্রত্যেক প্রফেশনেরই একটা প্লাস মাইনাস রয়েছে। এমন নয় যে সমস্ত ঘটনা আমাদের কাছে যেগুলো আসে সেগুলো ধরো খুব আউটস্ট্যান্ডিং হচ্ছে, তা নয়। কিছু কিছু ঘটনা এমনও থাকে যেগুলো হয়তো মানে আমরা নিজেরাও হয়তো শুনতে শুনতে ভাবি যে এই ঘটনাটাকে আমরা হয়তো দিতে পারবো না, আপলোড করতে পারবো না, এবং হয়তো করিও না কখনো কখনো। এমন অনেক ঘটনা। ওই তো বলছি না, কিছু কিছু মানুষের কথা শুনে মনে হয় কি বলছিস, আগের সাথে তো পরের কোনো লিঙ্ক নেই, কি বলছিস রে বাবা। কিন্তু ওই আমরা তো না শুনে বেরিয়ে যেতে পারি, তোমাকে তো ধৈর্য ধরে বসে শুনতে হবে। যাই হোক, সব গেমেরই একটা প্লাস মাইনাস রয়েছে এবং আশা করছি আপনাদের আজকের ঘটনাটা ভালো লেগেছে এবং আপনারাও আসুন আমাদের পডকাস্টে। আমাদের পডকাস্টে আসার জন্য 9875
9475476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা, এবং আপনার ঘটনা আমরা পছন্দ করলে আপনি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শোনাবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস আ লট, এবং Thank দেখবেন you. আমিষ অবশ্যই প্রেত কথাতে, আমাদের প্রথম ফিল্ম আমিষ। আশা করছি আপনারা যখন দেখবেন তখন খুবই ভয় পাবেন, এবং যেটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, সেই এক্সপিরিয়েন্সটা আপনারা পাবেন। আজকের মতো চললাম। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।